এইটা হলো খুবই সুন্দর স্মার্টফোন, সুন্দর বা সুন্দরী যেটাই বলেন না কেন, ভিভো V29e। এই স্মার্টফোনটা কিন্তু বেশ ভালো কিছু অফার করছে, সত্যি বলতে এটাই। ভিভোর এই স্মার্টফোনটার রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, এইটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC রয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 44 ওয়াটের চার্জার রয়েছে। তো স্পেক ওয়াইজ কিন্তু বেশ ভালো কিছু অফার করছে এই ডিভাইসটা। আর দেখতে তো বেশ সুন্দর, যেমনটা বললাম, আবার অরা লাইটও আছে, মানে এই লাইটটা দিয়ে ছবি তুললে দেখতে সুন্দর লাগে আর কি। বাট এই স্মার্টফোনটা আমি আসলে হাতে পেয়েছিলাম এই যে চায়নাতে আসার আগে। তখন আমি এই স্মার্টফোনটার প্রাইসিংটা জানি না, তখন জানতেও পারিনি, কিন্তু এই স্মার্টফোন আমার কাছেও বেশ কিছুদিন যাবত আছে, যদিও দাম জানি না। বাট এটার কি অবস্থা, যা যা অফার করছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাতে পারবো, কিন্তু একদম ওইভাবে যে ওপিনিয়নটা প্রাইস টু পারফরমেন্স সেই বিষয়টা হয়তো আমি জানাতে পারছি না। বাট চলুন আলোচনা শুরু করে দেওয়া যাক। আমরা যতটুকু জানি স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ফরেস্ট ব্ল্যাক অ্যান্ড রোজ গোল্ড। এটা হচ্ছে রোজ গোল্ড। আর দেশের মার্কেটে একটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে 8/256 GB স্টোরেজ। তো স্টোরেজ বড়সড় আছে, 8GB র্যাম, মোর দেন এনাফ। এই স্মার্টফোনটার ডিজাইনটা আমি যেমনটা ফার্স্টেই বললাম বেশ সুন্দর। রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এবং এইটা হালকা একটা ওই যে শেড দিচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না? ভিভোর ব্র্যান্ডিং আছে নিচে। ক্যামেরা মডিউলটা অনেক বেশি উঁচু না, হালকা একটু উঁচু করে দিয়েছে ওরা। এখানে দুইটা সেন্সর আছে আর ফ্ল্যাশ লাইট মূলত দুইটা, একটা অরা লাইট আর একটা রেগুলার ফ্ল্যাশ লাইট। ইন্টারেস্টিং, একটা ফোনে দুইটা ফ্ল্যাশ। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই দেখছি, জাস্ট 3.5mm হেডফোন জ্যাকটা নেই, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে। এমনিতে ফোনের বিল্ড কোয়ালিটি মোটামুটি শক্তপোক্তই তো লাগতেছে, খারাপ লাগতেছে না। বিল্ড ম্যাটেরিয়ালসও বেশ ভালোই। এটাতে IP54 এর রেটিং থাকছে আর কি। হ্যাঁ, আর ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট এবং 1150 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লেটার চিন বেজেলও বেশ ন্যারো, একদম যে সিমেট্রিক্যাল তা আমি বলবো না, লোয়ার চিনটা একটু মোটা, বাট আশেপাশের বেজলগুলো কিন্তু বেশ ন্যারো। হ্যাঁ, বেশ ন্যারো। টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল বান্সুল কাটআউট, এইটাও অনেকটাই ছোট। যেহেতু অ্যামোলেড প্যানেল বেশ কালারফুল, সেটা হয়তো ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। হ্যাঁ, এটার কালার একুরেসিও কাইন্ড অফ একুরেটের থেকে একটু পাঞ্চি টাইপের, দেখতে যদিও ভালো লাগে। যারা বিশেষ করে মিডিয়া কনজামশন করেন তাদের ভালো লাগবে বিশেষ করে আর কি, আমার মনে হয়। পাশাপাশি টাচ রেসপন্স যথেষ্ট ভালো এবং 120 Hz আমরা চেক করে দেখছি একদমই ঠিকভাবে পুশ করতে পারছে। লেগে ভাব ওই সমস্ত বিষয় পাইনি। তারপরে ব্রাইটনেস জনিত কোনো ইস্যু পাইনি, ডিরেক্ট সানলাইটও দেখা যায়, তো এটাও আমরা খুব সহজেই দেখতে পাচ্ছিলাম। কোনো ধরনের গ্রিন টিন্ট, ব্লু টিন্ট এ জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি। তবে একটা প্রশ্ন থেকে যায়, ভাইয়া এটাতে কি গ্রিন লাইন পড়বে নাকি, মানে আমি কি গ্রিন লাইনের মালিক হতে পারবো? ভাই এই ব্যাপারটা বলা যাবে না। অ্যামোলেড প্যানেলের অনেক স্মার্টফোনে আমরা এই বিষয়টা খেয়াল করেছি। এখন এইটার ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতেই বোঝা যাবে, আপাতত তো বোঝার কোনো উপায় নেই, কিছু করারও নেই। প্রসেসর হিসেবে রয়েছে এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC, যা আমরা অলরেডি অনেক স্মার্টফোনে কিন্তু ব্যবহার করেছি। এটা রান করছে ফান্টাস ওএস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13। শুরুতেই বলছিলাম 8GB র্যামে পাওয়া যাবে এবং 256GB এর স্টোরেজ। এটাতে শেয়ার সিম স্লট ব্যবহার হয়েছে, হাইব্রিড সিম স্লট যেটাকে বলে আর কি, ওই সিস্টেমটা আছে। 256GB তো মোটামুটি ভালোই, আমার মনে হয় এটা নিয়ে প্যারা খাচ্ছেন না আর কি। তো এই প্রসেসরের পারফরমেন্স সম্বন্ধে নিশ্চয়ই জানেন, এটা খুবই স্টেবল একটা প্রসেসর, তবে এটা খুব হেভি পারফরমেন্স দেওয়ার মতো প্রসেসর আবার না। আমি রেগুলার কাজবাজ করবো, মাঝে মধ্যে টুকটাক গেমিং করবো, তাহলে এই প্রসেসরটা নিয়ে ইজিলি সন্তুষ্ট থাকবেন। আর যদি আপনার মনে হয় না আমি 30, 34, 35-এর মধ্যে এমন একটা ফোন কিনবো যেটাতে একদম উড়োধুরা গেমিং করতে হবে, আমার হেভি পারফরমেন্স লাগবে, তাহলে কিন্তু এই প্রসেসরটা আপনার জন্য একদম যে পারফেক্ট হচ্ছে বিষয়টা এরকম না। বাট রেগুলার পারফরমেন্সের জন্য এটা একদমই ঠিকঠাক আছে। এই প্রসেসরটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না, খুব বেশি হিট জেনারেট করে না, আবার হেভি পারফরমেন্স ডেলিভারি করে এমনও না। ফান্টাস ওএস এটা আগের থেকে অনেকটাই কিন্তু রিফাইন, আগের থেকে অনেকটা ক্লিন এবং এটা বেশ ইউজার ফ্রেন্ডলিও। আর প্রয়োজনীয় ফিচার্সগুলো তো অবশ্যই আছে। ফান্টাস ওএস নিয়ে নতুন করে বলার মতো আমি তেমন কোনো রিজন দেখছি না, এর আগে অনেক ফোনে আলোচনা করা হয়েছে আর কি। তো এইটার ইউজার এক্সপিরিয়েন্স আমাদের কাছে ভালো ছিল। ডে টু ডে ইউজেসে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, লাইক অ্যাপ ওপেন ক্লোজ থেকে শুরু করে মাল্টিমিডিয়া বা ইন্টারনেট ব্রাউজিং, ইভেন সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো রয়েছে সেগুলো চালাচ্ছিলাম, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদের। যেহেতু র্যামটা বেশ বড়সড় 8GB, তো আমরা অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও কিন্তু এখানে ইজিলি কাজ করতে পারছিলাম। গেমিংয়ের ক্ষেত্রে এটাতে আপনি চাইলে পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো মাঝে মধ্যে ক্যাজুয়ালি প্লে করতে পারবেন, তবে হেভি গেমিং অবশ্যই আশা করবেন না। আর এটা ভালো বিষয় যে গেমিং টাইমে খুব বেশি হিট জেনারেট করে না এবং খুব বেশি ব্যাটারিও বার্ন করে না, মোটামুটি লেভেলের একটা গেমিং পাবেন এর থেকে। ক্যামেরা রেয়ারে দুইটা শুটার আছে, মেন শুটার 64 মেগাপিক্সেলের, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, যাদের ওই যে সেলফি ভালো ভালো লাগবে তারা ওয়েট করেন। আচ্ছা, তো দেখুন এর রেয়ারে দুইটা শুটার আছে, দুইটাই কাজের। মেইন শুটার নিয়ে যদি আলোচনা করি ফার্স্টে, এটা ডেলাইট কন্ডিশনের ছবিতে আমরা যেমনটা দেখছি একটু কালার বুস্টেড, দেখতে সুন্দর লাগে না, চকচক ফকফক করে। হ্যাঁ, এটা একদম ন্যাচারাল টোন থেকে একটু কালারটা ওরা টুইক করে দেয়, যার ফলে দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লেগে যাওয়ার কথা। তবে যা মনে হলো রেড এবং গ্রিন কালারটাই একটু বেশি বুস্ট করে আর কি। এর বাইরে অনেক ছবিতে আমরা একটু ওয়ান টোন লক্ষ্য করছি, কোনোটা আবার মোটামুটি নিউট্রাল রাখার ট্রাই করে। তো ওয়ান টোন লাগলেও সেগুলো কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি এই স্মার্টফোনটা আমরা ভালোই পেয়েছি, কিন্তু পাশাপাশি যদি একটু জুম করে দেখতে চান ডিটেলের পরিমাণে ভালো পাবেন।
পাবেন, শার্পনেসও ঠিকঠাক আছে ডে লাইট কন্ডিশনে আর কি। লো লাইট এরিয়াতে আমরা লক্ষ্য করছি একটু কন্ট্রাস্ট হওয়ার প্রবণতা থাকে এবং লো লাইটের দিকে যতটাই যায় ততটাই কন্ট্রাস্ট বাড়ে। তখন যদি আপনি নাইট মোডটা অন করে নেন সেই ক্ষেত্রে কন্ট্রাস্ট লেভেলটা মোটামুটি সিমিলার টাইপের থাকলেও আলো কিছুটা বাড়িয়ে দেয় এবং নয়েজ কাট করে একটু মোটামুটি স্মুথ করে দিয়ে হলেও একটা বেটার ছবি দেওয়ার ট্রাই করে আর কি। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটারটা মেইন ক্যামেরার মতো ততটা বেটার ছবি না দিলেও এটার ছবি কাজে লাগানোর মতো অবশ্যই পাবেন আপনারা প্রপার লাইটে নিতে পারলে। তখন কিন্তু মোটামুটি ডাইনামিক রেঞ্জ বলেন, শার্পনেস, ডিটেল ভালোই ধরে রাখতে পারে। শ্যাডো এরিয়া এবং কর্নার এরিয়া ছবির এই জায়গাটাতে ডিটেলের পরিমাণ বেশ কিছুটা কম পাওয়া যায়, আর লো লাইটের দিকেও ততটা বেটার রেজাল্ট দিতে পারে না। তো আমি বলবো যে এইটার আলট্রা ওয়াইড দিয়ে আপনারা প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নিলে সেগুলো ইজিলি কাজে লাগাতে পারছেন। পোর্ট্রেট মোড আছে, এজ ডিটেকশন, ক্রিটিক্যাল জায়গাগুলোতে একটু মিসম্যাচ করতে দেখা গেলেও বেশিরভাগ সময় কিন্তু এটা ভালো ছবি দিচ্ছিল। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে মাঝে মধ্যে একটু ওভারব্লোন হচ্ছিল যদি হাইলাইট বেশি চলে আসে। আর মেইন সাবজেক্ট কি একটু হালকা ঘষে দেয়, যেটা দেখতে সুন্দর লাগে বাট এটা ন্যাচারাল না আর কি। দেন যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসি, ভাই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মনে হয় সেলফি লাভারদের মাস্ট পছন্দ হয়ে যাবে। সুন্দর করে দেবে, একটু ব্রাইট করে দেয়, একটু সফট করে দেয়, আবার চুলটুলগুলো শার্প রাখা ট্রাই করে। ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু খুব সুন্দর। ডাইনামিক রেঞ্জে একটু পিছিয়ে থাকবে মেইন ক্যামেরা থেকে, ইনডোর লাইটিং কন্ডিশন একটু সফট হবে। এই দুটো বিষয়কে যদি দূরে রাখেন তাহলে ম্যাক্সিমাম মানুষের কাছে মানে সেলফি লাভারদের কাছে হয়তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো লেগে যাবে। আবার আমার মতো যারা ন্যাচারাল টাইপের পছন্দ করেন তাদের কাছে বিষয়টা একটু অন্যরকম লাগলেও লাগতে পারে। এই স্মার্টফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। 4K পাচ্ছেন না আসলে এই প্রসেসরটা, সেটা সাপোর্টও করবে না, সো কিছু করার নাই। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজের খাতাটা আমি রাখতে পারছি আর কি। আপনারা যদি একটু স্টাডি হাতে শুট করেন তাহলে মনে হয় এর ভিডিও কাজে লাগাতে পারবেন, তবে ভিডিওতে একটু কন্ট্রাস্ট বেশি লাগছে না, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। পোস্ট প্রসেসিং এর সময় যদি একটু টুইক করে নেন সেই ক্ষেত্রে এর ভিডিওটা আরো বেটার ভাবে আপনি কাজে লাগাতে পারবেন। বাই দ্য ওয়ে বলছিলাম না অরা লাইট আছে, অরা লাইটের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, অনেকের কাছেই ভালো লাগতে পারে। এই যে রিং লাইটের মতো লাইটটা দেখছেন এটাই মূলত অরা লাইট, এবং এই লাইটটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, লাইক একটু ওয়ার্ম টোনে নিতে পারবেন, কুলার টোনে নিতে পারবেন। তো লো লাইটে এই ব্যাপারটা কিন্তু অনেকেরই কাজে লাগবে। আমরা এখানে বেশ কয়েকটা ছবি তুলে দিলাম অরা লাইটের, আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। এই ফোনটার ডিসপ্লের তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যার পজিশনটা একটু নিচে লাগছে আমার কাছে, আর একটু পরে দিলে ভালো হতো, তবে এর সাথে ইউজ টু হবেন মাস্ট। এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, অ্যানিমেশন হালকা ডিলে আছে, বাট এটা একুরেট রেজাল্ট দিচ্ছে প্রত্যেকবারই। স্পিকার মোনো, এই জিনিসটাতে ভাই আমি কমতেই বলবো, এরকম একটা ফোনের সাথে আসলে স্টেরিও স্পিকার থাকা উচিত ছিল মাস্ট। তো এটার লাউডনেস তো ভালোই, কিন্তু ওই স্টেরিওর মজা তো আমি মিস করছি, স্টেরিও সাউন্ড সিস্টেম থাকা উচিত ছিল। দেন ব্যাটারি 4800 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং 44 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন এর বক্সে। মানে একদিন ইজিলি চালানো যায়, আপনি যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন তারপরও এই স্মার্টফোনটা একদিন চালাতে পারবেন। আর যেমনটা বলছিলাম এই প্রসেসরটা আসলে খুব বেশি ব্যাটারি বার্ন করে না, পাশাপাশি দ্রুত সময় চার্জ করতে পারছেন 44 ওয়াটের চার্জার দিয়ে। তো এই সমস্ত কিছু মিলেই ছিল ভিভো V29e। এই স্মার্টফোনটা আমি চায়না যাওয়ার আগে পেয়েছিলাম এবং তখন ভিডিওটা শ্যুট করা হয়েছিল, যখন কিনা আমি এর দামটা জানতাম না এবং ভিডিওটা আসলে ওভাবেই ছিল। বাট রাইট নাও কিন্তু আমরা এর প্রাইস জেনে গেছি। এইটার বর্তমান যে প্রাইস হলো 36,999 টাকা। আমি আশা করছিলাম ভিভো এটার প্রাইসিং আরেকটু কম রাখবে। স্মার্টফোনটা বেশ গুছানো প্যাকেজ, সব কিছু মোটামুটি আছে, বাট এইটার প্রাইসিংটা আরও কিছুটা কম থাকলে সবার জন্য দারুণ হতো। যেহেতু এই প্রসেসরটা একটু পুরাতন হয়ে গেছে, এইটা লাইক 30K আশেপাশে বা 32K আশেপাশে যদি হতো খুব ব্যালেন্স একটা প্রোডাক্ট হতে পারতো বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।